অনেক দিন আগের কথা। একটি ডাইনোসর মনের সুখে শিমুলতলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল। ডাইনোসর সেদিন খুবই আনন্দে ছিল, কারণ সেদিন সকাল সকাল শিকারের খোঁজে বেরিয়েই একটি হরিণ শিকার করেছে। সেই হরিণটি খেয়ে তার পেট একেবারে ভরপুর ছিল। ডাইনোসর বনের যেদিক দিয়ে যাচ্ছিল সেদিকে অনেক ঘাস। রাজহাঁসকে দেখে ডাইনোসর বলল, আরে আজ সকাল সকাল দুটো শিকার পেয়ে যাব, আমি তো ভাবতেই পারিনি। ওহ, রাজহাঁসটি দেখতে কত সুন্দর, না জানি খেতে কত সুস্বাদু। কিন্তু আজ তো আমার পেটে একটুও খিদে নেই। একটু আগেই আজ তো এক হরিণ খেয়ে এসেছি, এখন আবার এত বড় একটা রাজহাঁস খাওয়া যাবে না। কি করা যায়, কি করা যায়? আরে ওই তো ওখানে একটা ঘর দেখতে পাচ্ছি, মনে হয় এই রাজহাঁসটি ওই ঘরের ভেতরেই থাকে। তাহলে তো আর কোনো চিন্তাই নেই, কাল এসে খেয়ে যাব। আজ বরং আমি আমার গুহায় চলে যাই, কাল সকালে ঘুম থেকে উঠেই আমি এখানে চলে আসব। এই কথা বলে ডাইনোসর সেখান থেকে চলে গেল। এদিকে রাজহাঁসের ঘাস খেতে খেতে সন্ধ্যা হয়ে গেল। আমার কপালে মনে হয় একটু ভালো খাবার জুটবে না। প্রতিদিন একই রকম খাবার আর কতই খাবো। আমার তো মাঝে মধ্যে একটু নদীর তাজা মাছ খেতে ইচ্ছে করে, কিন্তু এই জঙ্গলের আশেপাশে তো কোনো নদীও নেই। এই আস্তানা ছেড়ে অন্য কোথাও গেলেই তো আমাকে এই জঙ্গলের বড় বড় প্রাণী, বাঘ, সিংহ, ডাইনোসর দেখতে পেলেই খেয়ে নিবে। এই বড় প্রাণীদের যন্ত্রণায় আমি মনে হয় আর স্বাধীনভাবেও চলাফেরা করতে পারবো না। যাকে কি আর করার। সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে রাজহাঁস তার ঘরের ভেতরে ঘুমোতে চলে গেল। পরদিন সকালবেলা রাজহাঁস একইভাবে ঘাস খাচ্ছিল, আর অন্যদিকে ডাইনোসরও চলে এলো রাজহাঁসকে খাওয়ার জন্য। কিরে রাজহাঁস, ঘাস খাচ্ছিলি বুঝি? হ্যাঁ ডাইনোসর বোন, ঘাস খাচ্ছি। দেখছো না ঘাসগুলো কত বড় বড় হয়েছে? ও আচ্ছা আচ্ছা, এই রাজহাঁসকে খেতে হলে প্রথমে আগে ওকে মারতে হবে, তারপরে খুব সহজেই খাওয়া যাবে। কিন্তু এখন কিভাবে যে শুরু করি? কি ভাবছো ডাইনোসর বোন? না কিছু না, ভাবছি তুই এই জঙ্গলে একা একা কি করিস? তোর বন্ধু বান্ধবরা কই? আর তোর মালিক দেখছে একেবারেই বোকা, তোকে একা একা এই জঙ্গলে রেখে চলে গেছে। আরে ডাইনোসর বোন, আমার বন্ধুরা সবাই ওদের মালিকের কাছে, আর আমি রাগ করে একা একা জঙ্গলে চলে এসেছি। কেন তুই একা একা পালিয়ে আসছিস কেন? জানো ডাইনোসর বোন, আমার মালিক না খুবই দুষ্ট। আমার কাছে ডিম নিয়ে বাজারে বিক্রি করে দেয়, কিন্তু আমাকে ভালো মন্দ খেতেই দেয় না। আর যখন আমি ডিম না দেই তখন আমাকে খাওয়ানোই বন্ধ করে দেয়। এই অত্যাচার সহ্য করা যাচ্ছিল না, তাই আমি জঙ্গলে পালিয়ে এসেছি। কিন্তু তুই পালিয়ে এসে তো খুব বড় ভুল করে ফেলেছিস। কেন বোন, আমি আবার কি করলাম? কেন আবার? তুই জানিস না এই জঙ্গলে অনেক হিংস্র প্রাণী থাকে, ওরা যে কোনো সময় তোকে মেরে খেয়ে ফেলতে পারে। আর তুই যেহেতু কোনো না কোনো দিন কোনো প্রাণীর খাবার হয়ে যাবে, তাই বলছি কি তুই আমার খাবার হয়ে যা। তুমি কি বলতে চাইছো ডাইনোসর বোন? তুই বুঝতে পারছিস না, আমি তোকে মেরে তোকে খেতে চাই। রাজহাঁসটি ছিল অনেক চালাক। সে তখন বুদ্ধি করে বলল, আচ্ছা ডাইনোসর দিদি, তুমি যদি আমাকে মেরে ফেলো তাহলে কয়দিন খেতে পারবে? আমি তো তোকে একদিনেই খেয়ে শেষ করে ফেলতে পারবো। আরে ডাইনোসর দিদি, তুমি যদি একটু মাথা খাটাও তাহলে একদিন কেন, তুমি আমাকে 7 দিন বসে বসে খেতে পারবে। কি বলছিস? তুই কি পাগল হয়ে গেছিস? তোর কি মাথা ঠিক আছে? আরে ডাইনোসর দিদি, আগে আমার কথাটা শোনো। তোমাকে দেখে জঙ্গলের সবাই অনেক ভয় পায়, কারণ তুমি হিংস্র প্রাণী, আর আমি হলাম সাধারণ একটি রাজহাঁস। আমি যদি আমার এই আস্তানা ছেড়ে অন্য কোথাও যাই তাহলে এই জঙ্গলের অনেক হিংস্র প্রাণী এসে আমাকে খেয়ে ফেলবে।
তাই তুমি আমার জন্য মাছের শামুক ধরে আনবে। আর এই মাছের শামুক খেয়ে আমি অনেক মোটা তাজা হব। তখন আমার শরীরে অনেক মাংস হবে। তখন তুমি আমাকে 1 মাস লাগিয়ে খেতে পারবে। আমার জন্য নদী থেকে মাছ আর শামুক নিয়ে আসা কোনো ব্যাপারই নয়। কিন্তু এতক্ষণ তুই যা যা বললি সব কি সত্যি কথা? হ্যাঁ ডাইনোসর বোন, সব সত্যি কথা। তুমি দেখো না, মানুষ তাদের রাজহাঁসকে মাছ শামুক ঝিনুক খাওয়ালে তারা তাড়াতাড়ি ডিম দেয় আর কত মোটা তাজা হয়ে যায়। তার মানে বুঝেছো, রাজহাঁসের জন্য মাছ আর শামুক ঝিনুক অনেক পুষ্টিকর খাবার। সব তো বুঝলাম, তবে তুই যদি এখান থেকে পালিয়ে যাস তখন? কি যে বলো না ডাইনোসর বোন, এই যে আমার ঘরটি দেখতে পাচ্ছ না, আমি যদি এখান থেকে পালিয়ে যাই তখন আমি এই ঘরটি নিয়ে যাব কি করে? আর রাতের বেলা ঘর ছাড়া তো জঙ্গলে থাকা যাবে না। ঠিক আছে, তোর প্রতি আমার বিশ্বাস আছে। আমি তাহলে তোর জন্য নদী থেকে মাছ আর শামুক নিয়ে আসছি। এই কথা বলে ডাইনোসর নদীতে গেল আর নদী থেকে অনেকগুলো শামুক আর মাছ নিয়ে এসে রাজহাঁসকে খেতে দিল। এই নে, তোর জন্য মাছ আর শামুক নিয়ে এসেছি। তুই আজ থেকে খাওয়া শুরু কর, আমি আগামীকাল আবারও নিয়ে আসবো। বোকা ডাইনোসর, তুই যে আমার জন্য নিয়ে আসবি, আমি তো সবই একসাথে খাবো না। আমি এগুলো আমার ঘরে জমা করব, তারপর আস্তে আস্তে শুটকি বানিয়ে খাবো। এভাবেই বোকা ডাইনোসর রাজহাঁসের জন্য নদী থেকে অনেক মাছ আর শামুক নিয়ে আসতো। এভাবেই একদিন ডাইনোসর রাজহাঁসের জন্য মাছ নিয়ে এসে রাজহাঁসকে বলল, কি রে, তোকে এতগুলো খাবার দিলাম, তুই মোটা তাজা হচ্ছিস না কেন? আরে ডাইনোসর বোন, তুমি যে কি বলো না, খাবার খাওয়ার সাথে সাথে কেউ মোটা তাজা হয়ে যায় নাকি? 2 থেকে 3 দিন সময় লাগে। তুমি পরশুদিন এসে দেখবে আমি অনেকটা মোটা হয়ে গেছি। তারপর এসে তুমি আমাকে খেও। ঠিক আছে, আমি যাচ্ছি। এই বলে ডাইনোসর সেখান থেকে চলে গেল। আর এদিকে রাজহাঁস তার ঘরের ভেতরে ঢুকে দরজাটা শক্ত করে বন্ধ করে দিল, যেন ওই ডাইনোসর সেটি ভাঙতে না পারে। আর ডাইনোসর যে খাবারগুলো নিয়ে এসেছিল, রাজহাঁস নিশ্চিন্তে 10-15 দিন বসে বসে খেতে পারবে। 2 দিন পর ডাইনোসর সেখানে এলো আর এসে দেখলো রাজহাঁস বাহিরে নেই আর ভেতর থেকেও দরজাটা শক্ত করে বন্ধ করা। কি রে, তুই কই? বাহিরে বের হ। না ডাইনোসর বোন, আমি বাহিরে আসবো না। বাহিরে এলেই তুমি আমাকে খেয়ে ফেলবে। তোর সাথে আমার কি কথা ছিল? তোমার সাথে আমার যে কথাই হোক না কেন, আমি বাহিরে আসতে পারবো না। আমার জীবন বাঁচানোর জন্যই আমি তোমার সাথে এমনটা করেছি। তার মানে তুই বাহিরে আসবি না? আচ্ছা ঠিক আছে, তোকে বাহিরে আসতে হবে না, আর আমিও এখান থেকে যাব না। আমি দেখব তুই কয়দিন ঘরের ভেতরে না খেয়ে থাকিস। এই বসলাম আমি এখানে। তখন ডাইনোসর সেই ঘরের বাহিরের দরজার সামনেই বসে পড়ল। এভাবে 1 দিন 2 দিন 3 দিন করে করে 10 দিন কেটে গেল। ডাইনোসর সেখানেই বসে রইল আর এদিকে রাজহাঁস তার ঘরের ভেতরে মাছগুলো খায় আর ঘুমায়। বাহিরে বের হওয়ার তার কোনো চিন্তাই নেই। এদিকে ডাইনোসরের খুবই খারাপ অবস্থা। বেচারি না খেয়ে 10 দিন রাজহাঁসের ঘরের দরজার সামনেই বসে রয়েছে। আর এভাবে ডাইনোসর খুবই অসুস্থ হয়ে পড়ল। আর সে তখন বুঝতে পারল যে রাজহাঁসের ঘর থেকে বেরিয়ে হবে না। সে এখানে এভাবে আর কয়েকদিন বসে থাকলে মারা যাবে। তাই ডাইনোসর রাজহাঁসের আশা ছেড়ে দিয়ে বনের ভেতরে চলে গেল। পাহাড়তলে জঙ্গলের নদীর ধারের এক বটগাছে এক ডাইনি বাস করত। ডাইনি প্রতিদিন ওই নদী থেকে মাছ ধরে খেত। নদীর মাছ খেতে খেতে ডাইনির মাছের প্রতি অরুচি ধরে গেছে। তাই সে বলল, এই নদীর মাছ খেতে খেতে মাছের প্রতি কেমন আমার অরুচি ধরে
ডাইনির তেমন কাজ। ডাইনির সাথে সাথেই একটা বেজের রূপ নিয়ে নিল, আর বেজের রূপ নিয়ে ডাইনি চলল জঙ্গলের ভেতরে। কিছু দূর যেতেই ডাইনি দেখতে পেল জঙ্গলের ভেতরেই একটি গুহার সামনে অনেকগুলো হাঁস ঘুরে বেড়াচ্ছে। আর সেই গুহার মালিক বল্টু শিয়াল গুহার সামন থেকে হাঁসের ডিমগুলো কুড়িয়ে একটি ঝুড়িতে রাখছে। এতগুলো হাঁসের ডিম একসাথে দেখে ডাইনির খুব লোভ হলো। মাছ খেয়ে খেয়ে আমার মুখটা একেবারে পচে সেদ্ধ হয়ে গেছে। আজ আমি এই হাঁসের ডিমগুলো খেয়ে আমার মুখের স্বাদ আমি আবার ফিরিয়ে আনবো। এই বলে ডাইনি রূপী বেজিটি হাঁসের ডিমের কাছে যেতেই বল্টু শিয়াল তাকে সাধারণ বেজি মনে করে দিল এক লাথি। ওই পুচকে বেজি, তোর এত বড় সাহস, তুই আমার হাঁসের ডিম খেতে এসেছিস? তোকে যদি আর কখনো আমার হাঁসের আশেপাশে দেখেছি তাহলে তোকে টুকরো টুকরো করে কেটে আমি আমার হাঁসকে দিয়ে খাওয়াবো। তোর এত বড় সাহস, তুই আমাকে ডিম দিলি না? এখন শুধু তুই দেখতে থাক আমি তোর হাঁসের ডিমগুলো কি করে সাবার করি। এই বলে ডাইনি একটি ইগলের রূপ নিয়ে গেল শিয়ালের হাঁসের ডিম চুরি করতে। অমনি বল্টু শিয়াল একটি লাঠি হাতে নিয়ে ইগলকে তাড়া করলো। এটা দেখে ইগল পাখি ভয়ে ছুটে সেখান থেকে পালিয়ে গেল। ইগল পাখি সেজেও ডাইনির কোনো লাভ হলো না। ব্যর্থ হয়ে ফিরে গিয়ে ডাইনি মনে মনে একটা ফোন দিয়ে আটলো। না, কোনোভাবেই তো আমি এই বল্টু শিয়ালের ডিম চুরি করতে পারছি না। তবে আমি এবার এমন বুদ্ধি বের করেছি, কারোর সাধ্য নেই আমাকে আটকানোর। সেদিন যখন রাত হলো বল্টু শিয়াল তখন ঘুমোতে চলে গেল। এই সুযোগে ডাইনি হাঁসের রূপ নিয়ে তার হাঁসের খামারে ঢুকে পড়ল। এবার দেখবো বাজি শিয়াল। এরপর যখন রাত হলো তখন বল্টু শিয়ালের সমস্ত হাঁস ডিম দিল। এরপর ডাইনি রূপী হাঁসটি পাশ থেকে সেই হাঁসের ডিমগুলো খাওয়া শুরু করলো। এরপর রোজকার মতো বল্টু শিয়াল তার হাতে ঝুড়ি নিয়ে বাহিরে চলে আসে। কি ব্যাপার, আজ দেখছি আমার হাঁসেরা একটাও ডিম দেয়নি। হঠাৎ করে আমার হাঁসগুলো ডিম দেওয়া বন্ধ করলো কেন? কিছুই তো বুঝতে পারছি না। আমার এই হাঁসগুলো ডিম না দিলে আমি খাবো কি? আমি তো ওদের ডিম খেয়ে বেঁচে আছি। না না, এখন থেকে এই হাঁসের যত্ন আরো বাড়িয়ে দিতে হবে। ওদেরকে ভালো ভালো খাবার দিতে হবে, তাহলে ওরা আবারও ডিম দিবে। এরপর বল্টু শিয়াল সেই হাঁসগুলোকে রেখে তার গুহাতে চলে গেল। এরপর রাত গভীর হয়ে গেল। বল্টু শিয়ালের হাঁসগুলো আবারও ডিম দিল, কিন্তু আজ ডাইনি রূপী হাঁসটি বল্টু শিয়ালের হাঁসের সমস্ত ডিম খেয়ে নিল। বাহ, বল্টু শিয়ালের হাঁসের ডিমগুলো খেতে খুব মজা। আমি আর এই খামার থেকে নড়ছি না। এই হাঁসগুলো যতদিন ডিম দিবে ততদিনই আমি ডিমগুলো খেতে পারবো। আরে, আজকে তো দেখছি ডিম দেয়নি। কি ব্যাপারটা কি? কিছুই তো বুঝতে পারছি না। হাঁসগুলোকে তো এখন আমি ভালো ভালো খাবার খেতে দেই, এখন তো ওদের ডিম দেওয়ার কথা। কিছু একটা রহস্যের গন্ধ পাচ্ছি। মনে হচ্ছে কেউ রাতে এসে আমার হাঁসের ডিমগুলো চুরি করে নিয়ে যাচ্ছে। না না, এখন আর রাতে ঘুমানো যাবে না। আমাকে জানতেই হবে কে আমার হাঁসের ডিমগুলো চুরি করে নিয়ে যায়। আজও বল্টু শিয়াল তার হাঁসগুলোকে খাবার খেতে দিল। খাবার খেতে খেতে যখন সন্ধে হয়ে গেল তখন বল্টু শিয়াল সেখানেই দাঁড়িয়ে পড়ল। বল্টু শিয়াল দেখতে চায় যে কে তার ডিমগুলো চুরি করে নিয়ে যায়। রাত যখন গভীর হলো তখন বল্টু শিয়ালের সমস্ত হাঁস ডিম দিল। আরে, ওই তো আমার হাঁসগুলো ডিম দিয়েছে। তার মানে আমি যা সন্দেহ করেছিলাম তাই। প্রতিদিন রাতে কেউ এসে আমার ডিমগুলো চুরি করে নিয়ে যায়।
এক কাজ করি, একটু অপেক্ষা করি, নিশ্চয়ই ওই চোর আজও আসবে, তাহলে ওকে আমি ধরতে পারবো। বল্টু শিয়াল যখন আশেপাশে নজর রাখতে গেল তখন ডাইনি রূপে হাঁস বল্টু শিয়ালের হাঁসের খামারের সমস্ত হাঁসের ডিম খেয়ে ফেললো। যখন বল্টু শিয়াল তার হাঁসের খামারের দিকে তাকালো তখন সে দেখলো তার খামারে একটিও ডিম নেই। আরে একই ভুতুড়ে কাণ্ড ঘটে গেল, একটু আগেই তো আমি হাঁসের ডিমগুলো দেখতে পেলাম, তাহলে হঠাৎ কি করে হাঁসের ডিমগুলো গায়েব হয়ে গেল? কিছুই তো বুঝতে পারছি না। বুঝেছি, নিশ্চয়ই আমার হাঁসের খামারের উপর কোনো ভূতের নজর পড়েছে, তা না হলে এক নিমিষেই এতগুলো হাঁসের ডিম গায়েব হবে কি করে? কাল সকালেই আমাকে কিংকং পণ্ডিতের কাছে যেতে হবে, ওই কিংকং পণ্ডিতই পারবে কে আমার হাঁসের ডিমগুলো চুরি করছে সেটা বলে দিতে। পরদিন সকাল হতেই বল্টু শিয়াল গেল কিংকং পণ্ডিতের কাছে। আরে কি ব্যাপার শিয়াল পণ্ডিত, তুই হঠাৎ আমার দরবারে? তা কি মনে করে এসেছিস? তোর আবার কোনো কুমতলব নাই তো? তান্ত্রিক মশাই, আপনি কি যে বলেন না, আমি খুব বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। এই বিপদ থেকে একমাত্র আপনি উদ্ধার করতে পারবেন, দয়া করে আপনি আমাকে বাঁচান তান্ত্রিক মশাই। তাই নাকি? তা কি বিপদ হয়েছে তোর? বল, তাড়াতাড়ি বল, পারলে আমি অবশ্যই তোকে সাহায্য করব। তান্ত্রিক মশাই, আপনি তো জানেন আমার একটা হাঁসের খামার আছে, ওই হাঁসের ডিমগুলো খেয়ে আমি বেঁচে আছি, কিন্তু আজ কদিন থেকেই রাতের বেলা কে যেন এসে আমার ডিমগুলো খেয়ে যাচ্ছে। এই অবস্থা দেখে কাল রাতে আমি আমার হাঁসগুলো পাহারা দিচ্ছিলাম, যে ডিম দেওয়া মাত্রই আমি ডিমগুলো আমার গুহায় নিয়ে গিয়ে রাখবো। রাত যখন গভীর হলো আমার সব হাঁস ডিম দিল, কিন্তু একটু পরেই দেখি আমার সব ডিম গায়েব হয়ে গেল। এখন বলেন তান্ত্রিক মশাই, আমার অতগুলো ডিম হঠাৎ করে গায়েব হলো কি করে? হি 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 হা 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 হা। ও, এই ব্যাপার, এটা কোনো সমস্যাই না। আমি যদি এই সমস্যার কথা নাই বলতে পারি তাহলে আমি কিসের তান্ত্রিক? আচ্ছা ঠিক আছে, তুই আমাকে একটা কথা বলতো শিয়াল, তোর হাঁসের খামারে 2-1 দিনের মধ্যে কেউ এসেছিল? না তান্ত্রিক বাবা, 2-1 দিনের মধ্যে তো তেমন কেউ আসেনি, তবে 3 দিন আগে একটা দুষ্ট বেজি এসেছিল আমার ডিমগুলো খেতে, আমি ওকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছি। ও, আমি এখন সব পরিষ্কার বুঝতে পেরেছি। শোন শিয়াল, ওটা আসলে কোনো বেজি ছিল না, ওটা ছিল বেজিরূপী এক ডাইনি। ওই ডাইনি বেজি সেজে এই জঙ্গলে সবাইকে অত্যাচার করে বেড়াচ্ছে। তুই ওকে লাথি মেরে খুব বড় ভুল করেছিস, এজন্যই প্রতি রাতে এসে তোর ডিমগুলো খেয়ে যাচ্ছে। তুই যদি ওকে লাথি না মারতিস তাহলে ওই ডাইনি একদিনই তোর ডিম খেয়ে চলে যেত। ও, আমি এখন সব বুঝতে পেরেছি। এখন আমার কি হবে? আমি কি করে ওই ডাইনিকে আমার হাঁসের খামার থেকে তাড়িয়ে দিব? তান্ত্রিক বাবা, আপনি একটা ব্যবস্থা করুন। শোন শিয়াল, ওই ডাইনি তোর ওই হাঁসগুলোর মধ্যেই আছে। যখনই তোর হাঁসগুলো ডিম দেয় তখনই সে ওই ডাইনি টপাটপ তোর ডিমগুলো খেয়ে ফেলে। কি বলছেন তান্ত্রিক মশাই? আমি তাহলে এখন কি করব? ওই ডিমগুলো খেয়ে তো আমি বেঁচে আছি, প্রতিদিন যদি ওই ডাইনি ডিম খেয়ে ফেলে তাহলে আমি কি খাবো? শোন, দুঃখ পাস না, আমি এখন তোকে যা যা বলছি তুই গিয়ে তোর খামারে তাই তাই কর, তাহলে ওই ডাইনি তোর খামার থেকে চলে যাবে, বুঝেছিস? কিংকং পণ্ডিতের কাছে বুদ্ধি নিয়ে বল্টু শিয়াল আবারও ফিরে গেল তার গুহায়। শোনো আমার প্রাণপ্রিয় হাঁসেরা, আজ রাতে তোমরা যে আমাকে একটা ডিম দিবে, আমি তাকে একটা অমূল্য সম্পদ উপহার দিব। সেই অমূল্য সম্পদটা এই দুনিয়াতে একটা মাত্রই আছে। যদি তোমরা সেই অমূল্য সম্পদ পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমাকে একটা ডিম দিবে, ঠিক আছে? বল্টু শিয়ালের কথা শুনে ডাইনি রূপী হাঁসটি মনে মনে বলল, এই ব্যাপার, আজ আমি সমস্ত হাঁসের ডিম খেয়ে মাত্র একটি ডিম বাঁচিয়ে রাখবো, আর সেই ডিমটি আমি আমার নিজের কাছেই রেখে দিব। আর বল্টু শিয়াল ডিমটি পেয়ে খুশি হয়ে আমাকে অমূল্য উপহারটি দিবে। এরপর সন্ধে হয়ে গেল আর বল্টু শিয়াল সেখান থেকে তার গুহায় ঘুমোতে চলে গেল। পরদিন সকালে বল্টু শিয়াল তার উঠোনে গিয়ে দেখলো একটি হাঁস একটি ডিম নিয়ে দাঁড়িয়ে আছে। ও,
তাহলে এটাই সেই ডাইনি যে প্রতিদিন আমার হাঁসের ডিমগুলো খেয়ে ফেলে। আজ এই অমূল্য সম্পদের লোভে একটা ডিম দিয়ে দাঁড়িয়ে আছে। পেয়েছি আসল শয়তানকে। এবার তোকে শিক্ষা দিব। এখন তান্ত্রিক মশাইয়ের কথা মতো কাজটা শুরু করি। আরে বাহ, এত সুন্দর খাবার তো আমি জীবনেও দেখিনি। এখন দেরি না করে গপাগপ খাবারগুলো খেয়ে নেই। আসলে ওই খাবারগুলোতে বিষ মিশানো ছিল। যেই না ডাইনি খাবারগুলো খেলো, অমনি ছটফট করতে করতে তার আসল রূপ বেরিয়ে এলো। আমাকে তুই কে খাওয়ালি? বজ্জাত পাজি শিয়াল, আমি তো মরে যাচ্ছি। তোর তো মারাই উচিত। তুই কতদিন থেকে আমার হাঁসের ডিমগুলো খেয়ে ফেলিস। আমি কতদিন থেকে ক্ষুধার জ্বালায় কষ্ট করছি। এখন তুই ছটফট করতে করতে মরবি, আর আমি চেয়ে চেয়ে দেখবো। এরপর ডাইনি ছটফট করতে করতে সেখানেই মারা যায়। পাহাড়তলের জঙ্গলে বল্টু নামের এক শিয়াল বাস করত। বল্টু শিয়াল তার গুহায় ঘুম থেকে উঠে রোজ শিকার খুঁজতে যেত, কিন্তু কোনোদিন শিকার পেত, আবার কোনোদিন শিকার পেত না। এতে করে বল্টু শিয়ালের প্রায় দিনই না খেয়ে থাকতে হতো। একদিন বল্টু শিয়াল শিকার খুঁজতে গিয়ে কোনো শিকার না পাওয়াতে সে বলল, না, আজকাল আর জঙ্গলে শিকারই পাওয়া যাচ্ছে না। প্রতিদিন শিকার ধরতে আসি, কোনোদিন পাই কোনোদিন পাই না। প্রায় দিনই তো আমাকে না খেয়ে থাকতে হচ্ছে। জঙ্গলে যা বড় প্রাণী চলে এসেছে, সব শিকার তো ওরাই ধরে খাচ্ছে। এভাবে আর হবে না। এক কাজ করতে হবে, আমার গুহাটার সামনে একটা মুরগির খামার দিতে হবে। তাহলে আমি মুরগির খামার থেকে মুরগির ডিমও খেতে পারবো, মাঝে মধ্যে মুরগিও খেতে পারবো। আজ রাতেই আমাকে যেতে হবে মানুষের গ্রামে মুরগি চুরি করে আনতে। এই কথা বলে বল্টু শিয়াল সেখান থেকে চলে গেল। এরপর রাত হতেই বল্টু শিয়াল চুপি চুপি গেল মানুষের গ্রামে মুরগি চুরি করতে। আরে থাম থাম, এত চেঁচামেচি করছিস কেন? তোরা তো দেখছি আমাকে ধরা খাইয়ে দিবি। চিন্তা করিস না, তোদের তো আমি এখনই খাবো না। গুহায় নিয়ে গিয়ে তোদেরকে আমি আমার খামারে লালন পালন করব। তারপর তোরা যা ডিম দিবি সেই ডিম আমি খাবো। তারপর বৃদ্ধ হয়ে গেলে তারপর তোদেরকে ধরে খাবো। এখন চুপচাপ চল আমার সাথে আমার গুহায়। এই বলে বল্টু শিয়াল চুরি করা মুরগিগুলো নিয়ে গুহায় ফিরে এলো। যাক বাবা, মুরগি চুরি করা আনা তো হয়ে গেল। এখন এদের জন্য তো একটা খামার তৈরি করতে হবে। কিন্তু এখন তো রাত, এই রাতে তো আর খামার তৈরি করতে পারবো না। এক কাজ করি, এখন এদেরকে গুহার ভিতরেই বেঁধে রাখি। কাল সকালবেলা এদের একটা খামারের ব্যবস্থা করব। এরপর সেই রাতে বল্টু শিয়াল সেই মুরগিগুলোকে তার গুহাতেই রেখে দিল। তারপর বল্টু শিয়াল নাক ডেকে ঘুমোতে লাগলো। পরদিন সকালে, যাক বাবা, রাতটা তো কোনো মতে কেটে গেল। মুরগিগুলো সারা রাত গুহাতেই বাঁধা ছিল, কিন্তু এভাবে তো আর ওদেরকে বেঁধে রাখা যাবে না। ওদের তো চলাচলের ব্যবস্থা করে দিতে হবে। এখন এক কাজ করি, তাড়াতাড়ি আমার গুহার সামনে মুরগি রাখার ব্যবস্থা করি। তারপর কৃষকের ক্ষেত থেকে ধান এনে ওদেরকে খাওয়াবো। আশা করি কদিনের ভিতরেই মুরগিগুলো ডিম দেওয়া শুরু করবে। তখনই আমার সুখের দিন শুরু হবে। হা 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 হা। যেমন ভাবনা তেমন কাজ। বল্টু শিয়াল জঙ্গল থেকে কিছু বাঁশকাঠ সংগ্রহ করে একটি মুরগির খামার করে ফেললো। যাক বাবা, মুরগির খামারটা তো রেডি হয়ে গেল। এখন এক এক করে মুরগিগুলো খামারের ভিতরে ছেড়ে দেই। তারপর কৃষকের খেতে যাব ধান চুরি করতে। এরপর বল্টু শিয়াল চুরি করা মুরগিগুলো এক এক করে তার বানানো নতুন খামারে ছেড়ে দিল। থাকো আমার প্রাণপ্রিয় মুরগিরা, আমি তাহলে এখন যাই তোমাদের জন্য ধান চুরি করে আনতে। আর হ্যাঁ, তোমরা কিন্তু একদম শব্দ করবে না, তাহলে অন্য প্রাণীরা এসে কিন্তু তোমাদের খেয়ে যাবে। এই বলে বল্টু শিয়াল হাঁটতে হাঁটতে সেখান থেকে চলে গেল।
কি সোনালি ধান! কৃষক তো খুব কষ্ট করে এই ধানগুলো ফলিয়েছে, কিন্তু বাধ্য হয়ে আমাকে তো চুরি করতেই হচ্ছে। চুরি না করলে ওদেরকে খাওয়াবো কি? এখন তাড়াতাড়ি এখান থেকে কিছু ধান কেটে পড়ি। যদি কৃষক চলে আসে তাহলে আমাকে ধরে পিটিয়ে পাছা লাল করে দিবে। এরপর বল্টু শিয়াল কাঁচি দিয়ে কিছু ধানের আটি কাটতে লাগলো। তারপর ধানের আটিগুলো মাথায় করে নিয়ে বল্টু শিয়াল তার গুহায় ফিরে এলো। আরে দাঁড়া দাঁড়া, এত ব্যস্ত হচ্ছিস কেন? তোদের জন্যই তো ধান আনতে গিয়েছিলাম। এই দেখ কি সুন্দর সোনালি ধান, ধানগুলো মাড়াই করে তোদেরকে খেতে দিচ্ছি। এরপর বল্টু শিয়াল ধানগুলো মাড়াই করে তার মুরগিগুলোকে খেতে দিল। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। একদিন বল্টু শিয়াল ঘুম থেকে উঠে এসে দেখে তার সব মুরগি ডিম দিয়েছে। আরে বাহ, এই দিনটারই তো আমি অপেক্ষা করছিলাম। কতদিনের স্বপ্ন আমার, আমি মুরগির ডিম খাবো। আজকে আমার ডিম খাওয়ার স্বপ্ন পূরণ হবে। তাড়াতাড়ি ডিম খেয়ে আমার পেটের ক্ষুধা মিটাই, তারপর এক কাজ করব। এতগুলো ডিম তো আর একদিনে খাওয়া যাবে না, বাকি ডিমগুলো ঝুড়িতে করে গুহার ভিতরে রেখে দিব। এরপর বল্টু শিয়াল কয়েকটা মুরগির ডিম খেয়ে নিল। ডিম খাওয়া শেষ করে বল্টু শিয়াল বাকি ডিমগুলো ঝুড়িতে করে তার গুহায় রেখে দিল। এভাবে বল্টু শিয়াল প্রতিদিন মুরগির ডিম খেয়ে বেশ সুখে শান্তিতে দিন কাটাচ্ছিল। একদিন বল্টু শিয়াল তার গুহার পাশের পুকুরটাতে দেখলো এক কুমির অসুস্থ হয়ে পড়ে আছে। আরে এ তো দেখছি একটা কুমির, কিন্তু কুমিরটা তো অসুস্থ মনে হচ্ছে। কুমিরটা হঠাৎ করে অসুস্থ হলো কেন? মনে হচ্ছে এই পুকুরের সমস্ত মাছ খেয়ে ক্ষুধায় এখন কাতরাচ্ছে। অনেকদিন থেকে মনে হচ্ছে খাবার পাচ্ছে না, এজন্যই অসুস্থ হয়ে পড়েছে। আমি এক কাজ করি, আমার খামারের কয়েকটা মুরগির ডিম এনে ওকে খাইয়ে দেই, তাহলে একটু হলেও শরীরে শক্তি ফিরে পাবে। যেমন ভাবনা তেমন কাজ। বল্টু শিয়াল কয়েকটি মুরগির ডিম এনে সেই অসুস্থ কুমিরকে খাওয়াতে লাগলো। অনেকগুলো মুরগির ডিম খাওয়ার পর কুমির তার শরীরে একটু শক্তি ফিরে পেল। তারপর বলল, শিয়াল ভাই, তুমি আমাকে বাঁচালে। আজ কতদিন ধরে আমি এই পুকুরটাতে আটকা পড়ে আছি। এখান থেকে যে নদীতে চলে যাব সেই শক্তিও আমার নেই। এই পুকুরের সমস্ত মাছ আমি খেয়ে ফেলেছি, কিন্তু আমি ভেবেছিলাম আরো মাছ আছে। সে আশায় থাকতে থাকতে আমি অসুস্থ হয়ে পড়েছি। আজ তুমি তোমার মুরগির ডিম খাইয়ে আমার শরীরে প্রাণ ফিরিয়ে দিলে। আমি এখন আবার নদীতে ফিরে যেতে পারবো। তোমাকে অসংখ্য ধন্যবাদ শিয়াল ভাই। আরে কুমির দিদি, কি যে বলো না, জঙ্গলে এক প্রাণী আর এক প্রাণীর বিপদে যে সাহায্য করবে এটাই তো স্বাভাবিক। তুমি বিপদে পড়েছিলে তাই তোমাকে সাহায্য করেছি মাত্র, এখানে ধন্যবাদ দেওয়ার কি আছে? আরে ডিমগুলো আমার মুরগির খামারের। জঙ্গলে শিকারের অভাবে আমি আমার গুহার সামনে মুরগি পালন করা শুরু করেছি। শুধু আমার খামার আর আমার জন্য একটু দোয়া করো, তাহলেই হবে। দোয়া তো অবশ্যই করবো শিয়াল ভাই। আমি তাহলে এখন আসি। এখন আমাকে নদীতে যেতে হবে, কিন্তু তুমি যদি কখনো কোনোদিন বিপদে পড়ো তাহলে অবশ্যই আমার সাথে দেখা করো। আমি ওই শিমুলতলে নদীতেই থাকবো। তুমি নদীর ধারে গিয়ে কুমারী বলে ডাক দিলেই আমি চলে আসবো। আমার নাম কুমারী। আচ্ছা ঠিক আছে কুমারী দিদি, আমি কোনোদিন বিপদে পড়লে অবশ্যই তোমাকে স্মরণ করব। এখন তাহলে তুমি যাও কুমারী দিদি। এরপর কুমারী কুমির বল্টু শিয়ালের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল।